Hello, my dear students. This is Abid Rahman. I am again at present for you all, and I took some questions and their answers from the poem "The Fable." The Fable, ঠিক আছে? যে এর আগের দিন তো হয়েছিল সি ফিভার থেকে যে 2 মার্কের যে কোয়েশ্চেন এবং তার আনসার সেটা ডিসক্রাইব করা হয়েছিল। আজকে আবার ডিসক্রাইব করতে যাচ্ছি ফেবল পোয়েমের যে সমস্ত 2 মার্কের কোয়েশ্চেনস এবং তার আনসার, ঠিক আছে? যেগুলো পসিবিলিটি রয়েছে যে এক্সামে আসবে। তোমরা একটু ইম্পর্টেন্টলি শুনবে। হোয়াট ইজ দ্য মেসেজ অফ দিস পোয়েম? এই কবিতার বার্তাটা কি? তার মানে হচ্ছে যে এই কবিতাটা আমাদেরকে কোন বার্তাটা দিচ্ছে? এই কোয়েশ্চেনটা এরকম হতে পারে যে হোয়াট ইজ দ্য মেসেজ দ্য পোয়েট ওয়ান্টস টু গিভ আস থ্রু দিস পোয়েম? এইরকম কোয়েশ্চেন হতে পারে, ঠিক আছে? তবে আনসারটা একই রকমই হবে। দেখো আনসারটা মানে এবার, দিস পোয়েম কনভেজ দিস মেসেজ দ্যাট এভরি বিং ইন দিস ওয়ার্ল্ড হ্যাজ ইটস ওন প্লেস অ্যান্ড রিজন ফর ইটস এক্সিস্টেন্স। দিস পোয়েম, এই কবিতাটা কনভেজ, বহন করে, দিস মেসেজ, এই বার্তাটা, দ্যাট যে এভরি বিং, প্রত্যেক সত্তা, ইন দিস ওয়ার্ল্ড, এই জগতে, হ্যাজ ইটস ওন প্লেস, নিজের একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, অ্যান্ড রিজন, আর কারণ রয়েছে, ফর ইটস এক্সিস্টেন্স, তার টিকে থাকার পশ্চাতে। আশা করি বুঝে গেছো। দিস পোয়েম কনভেজ দিস মেসেজ, এই কবিতাটা এই বার্তাই বহন করে, দ্যাট যে এভরি বিং ইন দিস ওয়ার্ল্ড, এই জগতে প্রত্যেক সত্তার, হ্যাজ ইটস ওন প্লেস, তার নিজের একটা জায়গা রয়েছে, অ্যান্ড রিজন, আর কারণ রয়েছে, ফর ইটস এক্সিস্টেন্স, তাদের টিকে থাকার বা তার টিকে থাকার। তারপর নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2. Question number 2. At first, look at the question number 2 here given. What does fable mean? ফেবলের অর্থ কি, অথবা ফেবল বলতে কি বুঝো? কোয়েশ্চেন এরকম হতে পারে যে গিভ ডেফিনেশন টু দ্য টার্ম ফেবল, ফেবলের সংজ্ঞা দাও। তাহলে ফেবল কাকে বলে দেখো, আ ফেবল ইজ এ শর্ট ন্যারেটিভ। ন্যারেটিভ মানে হচ্ছে আখ্যান বা কাহিনী। তাহলে ফেবলের বাংলা হচ্ছে রূপকধর্মী গল্প, ঠিক আছে? রূপকধর্মী গল্পকে তোমার ফেবল বলা হয়। তো ফেবল হচ্ছে একটা ছোট কাহিনী, দ্যাট ব্রিংস আউট, যেটা প্রকাশ করে, ব্রিংস আউট মানে হচ্ছে প্রকাশ করা, বা এক্সপোজেস, বা দ্যাট শোজ মানে যেটা দেখায়, বা ব্রিংস আউট, যেটা প্রকাশ করে, আ মোরাল আইডিয়া, এক নৈতিক ধারণা, এক নৈতিক ধারণাকে প্রকাশ করে। এবার বলছে জেনারেলি, সাধারণত, দেয়ার আর অ্যানিমাল ক্যারেক্টার্স ইন সাচ অ্যালিগরিক্যাল টেলস। দেখো এখানে একটা ওয়ার্ড আছে অ্যালিগরিক্যাল, এটার মানে হচ্ছে তোমার রূপকধর্মী, ঠিক আছে? অ্যালিগরিক্যাল শব্দের অর্থ হচ্ছে রূপকধর্মী। তাহলে কি বলবে যে এই রূপকধর্মী গল্পগুলোতে রয়েছে, কি রয়েছে? অ্যানিমাল ক্যারেক্টার্স, পশু চরিত্র রয়েছে। যেমনটা ফেবলে তোমরা কি কাঠবিড়ালির কথা শুনতে পেয়েছো, বা কাঠবিড়ালি ডিবেট। তার নাম্বার 3, হুইচ টাফ জব ইজ পারফর্মড বাই দ্য মাউন্টেন? কোন কঠিন কাজটা করা হয় পর্বতের দ্বারা? এ প্যাসিভে লেখা আছে। এবার দেখো যে আনসার, অ্যাকচুয়ালি এই কবিতায়, যে এই যে ফেবল কবিতাটা রয়েছে, এই কবিতায় তোমার মাউন্টেন যে কাজটা করছে, সেই কাজটাই কিন্তু আমরা নির্দিষ্ট করব, সেই কাজটাই কিন্তু লিখব। তাহলে কি দেখো, দ্য টাফ জব অফ ক্যারিং আ ফরেস্ট, পর্বতকে বহন করা, এইরকম একটা কঠিন কাজ, ইজ পারফর্মড, সাধিত হয়ে থাকে বা করা হয়, বাই দ্য মাউন্টেন, কার দ্বারা? পর্বতের দ্বারা। একবার আর বলি, দ্য টাফ জব, কঠিন কাজ, অফ ক্যারিং আ ফরেস্ট, পর্বতকে বহন করাটা, মানে পর্বতকে বহন করা যেটা হয় কঠিন কাজ, ইজ পারফর্মড, সাধিত হয়, বাই দ্য মাউন্টেন, পর্বতের দ্বারা। আশা করি বুঝেছ। তারপরে নেক্সট নাম্বার 4,
নাম্বার 4 দেখো কি বলছে, ইন হুইচ ওয়ে ডাজ দি স্কোয়ারেল থিঙ্ক হিমসেলফ সুপ্রিয়র টু দ্য মাউন্টেন। কোন দিক দিয়ে কাঠবিড়ালি নিজেকে পর্বতের থেকে বেশি উৎকৃষ্ট মনে করে, মানে কোন দিক থেকে কাঠবিড়ালি ও নিজেকে কি বলতো একটু উৎকৃষ্ট মনে করে, কার থেকে? মাউন্টেনের থেকে। কোন দিক থেকে? দেখো, দি স্কোয়ারেল ইজ মাচ মোর এনার্জেটিক দ্যান মাউন্টেন। কাঠবিড়ালি পর্বতের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত। এনার্জেটিক শব্দ অর্থ সক্রিয় একেবারে, ঠিক আছে, চুটপটে, মানে যে বেশি দৌড়াদৌড়ি করতে পারে একেবারে, যার শরীরে মুভমেন্ট বেশি, ওকে এনার্জেটিক বলা হয়। তাহলে দি স্কোয়ারেল ইজ মাচ মোর এনার্জেটিক দ্যান মাউন্টেন, পর্বতের থেকে কাঠবিড়ালির মানে স্বভাবটা বেশি প্রাণবন্ত, ঠিক আছে। মোর ওভার, আরও বলতে গেলে, আনলাইক হিম, তার বিপরীতে, তার বিপরীতে বলতে কার বিপরীতে? পর্বতের বিপরীতে। দি স্কোয়ারেল ক্যান ক্র্যাক আ নাট, যে কাঠবিড়ালি বাদাম ভাঙতে পারে কিন্তু পর্বত পারে না, কারণ পর্বতের মুভমেন্ট নেই, ঠিক আছে। মুভমেন্ট যার থাকবে সেই কোনো কিছু করতে পারবে, কিন্তু এখানে কাঠবিড়ালির মুভমেন্ট রয়েছে, তার মধ্যে লাইফ রয়েছে, তাই ও ভাঙতে পারবে, কিন্তু পাহাড় পারবে না, যদিও ও অনেক বড়। দেখো যে মোর ওভার মানে হচ্ছে যাই হোক, আর আনলাইক হিম মানে তার বিপরীতে, মানে যেটা সে পারে না, সে বলতে পর্বত পারে না। আনলাইক হিম দ্য স্কোয়ারেল ক্যান ক্র্যাক আ নাট, মানে তার বিপরীতে বা বৈপরীত্যভাবে বলতে গেলে কাঠবিড়ালি বাদাম ভাঙতে পারে কিন্তু পর্বত পারে না, এরকম মানেটা। তারপর দেখো নাম্বার 5, হাউ ডাজ দি স্কোয়ারেল ভিউ দ্য ট্যালেন্টস। যে প্রতিভাকে কীভাবে কাঠবিড়ালি দেখে, কাঠবিড়ালি দেখে এখানে বলতে তোমার ভিউ বলতে তোমার বিচার করে, ভিউ বলতে কি? বিচার করা। এখানে যে কেমন করে বা কীভাবে কাঠবিড়ালি প্রতিভাকে বিচার করে বা দেখে। দেখো, অ্যাকর্ডিং টু দি স্কোয়ারেল, এটার মানে হচ্ছে কাঠবিড়ালির মতে দেয়ার আর ডিফারেন্ট ট্যালেন্টস, বিভিন্ন প্রতিভা আছে, মানে বিভিন্ন ধরনের প্রতিভা আছে, হুইচ আর নাইসলি, যেগুলো সুন্দরভাবে, প্রুডেন্টলি, এটার মানে হচ্ছে তোমার মানে বিজ্ঞভাবে, মানে ওয়াইজলি, প্রুডেন্টলি মানে হচ্ছে ওয়াইজলি, বিজ্ঞভাবে বা বুদ্ধিমত্তার সাথে বা বুদ্ধির সাথে, কেপ্ট, কেপ্ট বলতে তোমার এখানে সাজানো রয়েছে বা রাখা, মানে রাখা আছে বা সাজানো হয়েছে, ইন দ্য ওয়ার্ল্ড, এই জগতে। তাহলে কি বললাম? অ্যাকর্ডিং টু দি স্কোয়ারেল দেয়ার আর ডিফারেন্ট ট্যালেন্টস হুইচ আর নাইসলি প্রুডেন্টলি কেপ্ট ইন দি ওয়ার্ল্ড। কাঠবিড়ালির মতে বিভিন্ন প্রতিভা রয়েছে, যেগুলো হয় সুন্দর, যেগুলো সুন্দরভাবে আর বিজ্ঞভাবে কেপ্ট, রাখা হয়েছে বা সাজানো হয়েছে, ইন দি ওয়ার্ল্ড, এই জগতে। নাম্বার 6 চলে এসো, হোয়াট ডাজ আ ইয়ার ওয়ার আ স্পিয়ার কম্প্রাইজ। একটি বছর ও একটি জগৎ কি নিয়ে গঠিত হয়? দেখো তোমরা এটা কবিতায় পড়েছ। আ ইয়ার একটা বছর, ওয়ার আ স্পিয়ার অথবা একটি জগৎ, কম্প্রাইজেস মানে হচ্ছে তোমার গঠিত হওয়া, ওয়াল সর্টস অফ থিংস সমস্ত ধরনের জিনিসকে নিয়ে, অ্যান্ড ওয়েদার আর কি তোমার এই আবহাওয়াটাকে নিয়ে। তাহলে কম্প্রাইজ মানে হচ্ছে তোমার গঠিত হওয়া, কম্প্রাইজ বলতে গঠিত হওয়া। কম্প্রাইজটাকে তুলে তোমরা হোল্ডসও ইউজ করতে পারো, HOLDS, হোল্ডস। তাহলে আ ইয়ার ওয়ার আ স্পিয়ার হোল্ডস, হোল্ডস মানে ধারণ করে রাখা, ধারণ করে রাখা। তাহলে কি কি ধারণ করে? অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার। কন্টেন্ট ইউজ করতে পারো হোল্ডের জায়গাতে। তারপরে দেখো নাম্বার 7, দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন আই থিঙ্ক, হোয়াট ফিগার অফ স্পিচ হ্যাজ দ্য পোয়েট ইউজ টু ডিসক্রাইব the activity of the mountain and the squirrel। দেখো কি বলছে, যে পর্বত ও কাঠবিড়ালির কাজ বর্ণনা করতে কোন অলংকার কবি ব্যবহার করেছেন, কোন অলংকারটাকে তিনি ব্যবহার করেছেন কবি। দেখো অলংকার যেটাকে আমরা অ্যাকচুয়ালি ফিগার অফ স্পিচ বলি, অলংকার যেমন এক্সাগ্রেশন, ঠিক আছে, কোনো কিছুকে বাড়িয়ে বলা, এগুলো হচ্ছে এক একটা অলংকার, মানে বর্ণনার প্রতি কোনো একটা জিনিসকে সামান্যভাবে বর্ণনা করে, ঠিক আছে, তাকে একটু মানে বেশি এক্সাগ্রেশন করা বা ওকে একটু বাড়িয়ে বাড়িয়ে বলা, সেই প্রসেসটাকে তোমার
ঠিক আছে, যে ফিগার অফ স্পিচ বলা হয়। তবে বিভিন্ন ফিগার অফ স্পিচ রয়েছে, তার মধ্যে এটা একটা দেখো যে ফিগার অফ স্পিচ কোন ফিগার অফ স্পিচ। দ্য পোয়েট হ্যাজ ইউজড, কবি ব্যক্ত করেছেন পার্সনিফিকেশন, ব্যক্তিসত্তা, টু ডিসক্রাইব দি অ্যাক্টিভিটি, কাজকর্মকে কি করার জন্য, বর্ণনা করার জন্য, কার, অফ দ্য মাউন্টেন, পাহাড়ের, অ্যান্ড দি স্কোরেল, আর কার, কাঠবিড়ালির। তো এখানে দেখো যে পাহাড়ের প্রাণ নেই, কিন্তু এখানে এমনভাবে ফেবল কবিতাটা লেখা হয়েছে মনে হচ্ছে পাহাড়টা বা পর্বতটা মনে হচ্ছে কথা বলছে, ঠিক আছে। তো ওর ভিতরে প্রাণ নেই, কিন্তু প্রাণ কি করেছে, যে প্রাণ আলোচনার মাধ্যমে বা বর্ণনার মাধ্যমে তার ভিতরে প্রাণ দিয়ে দিচ্ছে কবি। কার ভিতরে, তোমার পাহাড়ের ভিতরে, ঠিক আছে। এই যে তোমার একটা প্রসেস বা এই যে একটা তোমার সিস্টেম টু পুট লাইফ ইন অ্যান অবজেক্ট, দ্যাট ইজ কল্ড পার্সনিফিকেশন। তো ব্যক্তি সত্তা আরোপ করা একটা বস্তুর ওপর, একটা জীব চরিত্র বৈশিষ্ট্যকে, হ্যাঁ, আরোপ করার নামই হচ্ছে পার্সনিফিকেশন। আশা করি তোমরা বুঝে গেছো। তো পর্বতকে তোমার এখানে পার্সনিফাই করেছে, আশা করি তোমরা বুঝেছো, করে নিবে, পড়ে নিয়ে ভালো করে।